এক ভঙ্গুর অর্থনীতির মধ্যে নতুন সরকার দেশের দায়িত্ব নিয়েছে। আর দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেটেই অর্থমন্ত্রী যেন এক বড় বাজি ধরতে বাধ্য হয়েছেন। খোদ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করছেন, দেশের অর্থনীতি বর্তমানে কঠিন সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংকিং খাত, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ, ধীর গতির বেসরকারি বিনিয়োগ এবং রাজস্ব আহরণের সীমাবদ্ধতার মধ্যেই তিনি 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। তবে এই বাজেটের রেকর্ড পরিমাণ রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হলেও থেকে যাচ্ছে 2,43,000 কোটি টাকার বিপুল ঘাটতি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আর সেই ঘাটতি পূরণে সরকারকে দেশি বিদেশি উৎস থেকে ব্যাপক ঋণ নির্ভর হতে হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী আগামী অর্থ বছরের বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে শুধু ব্যাংক ব্যবস্থা থেকেই নেওয়া হবে 1,11,000 কোটি টাকা। কিন্তু বাস্তবতা হলো, দেশের ব্যাংকিং খাত বর্তমানে খেলাপি ঋণ, মূলধন সংকট ও তারল্য সংকটের মতো গুরুতর সমস্যায় জর্জরিত। ফলে এমন পরিস্থিতিতে সরকারের বিপুল ঋণ গ্রহণ ব্যাংক খাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, বাজেট ঘাটতি নিজে কোনো সমস্যা নয় যদি তা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হয়। তবে রাজস্ব আহরণ দুর্বল থাকলে এবং ঋণের ওপর নির্ভরতা বাড়তে থাকলে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ অর্থনীতির জন্য বড় ঝুঁকিতে পরিণত হতে পারে। বিশেষ করে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা প্রায় দ্বিগুণ করা হলেও বাস্তবায়ন সক্ষমতা না বাড়লে সেই লক্ষ্য অর্জন কঠিন হবে। অর্থনীতিবিদদের মতে, উন্নয়নশীল দেশগুলোতে ঘাটতি বাজেট একটি স্বাভাবিক বিষয়। অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রায় সব দেশই কোনো না কোনো মাত্রায় ঋণের ওপর নির্ভর করে। বাংলাদেশের ক্ষেত্রেও পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল কিংবা বিদ্যুৎ খাতে বিনিয়োগ দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব প্রকল্প দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে বলেও আশা করা হচ্ছে। তবে ঋণ গ্রহণের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ঋণের কার্যকর ব্যবহার। অর্থনীতির ভাষায় যাকে বলা হয় ডেট ক্যারিং ক্যাপাসিটি বা ঋণ ধারণ ক্ষমতা। ঋণের অর্থ যদি উৎপাদনশীল খাতে ব্যয় না হয়ে অপচয়, দুর্নীতি কিংবা দীর্ঘসূত্রতার কারণে আটকে যায়, তাহলে সেই ঋণ উন্নয়নের চালিকা শক্তি না হয়ে অর্থনীতির জন্য বোঝায় পরিণত হতে পারে। ফলে বাজেটের সাফল্য নির্ভর করবে শুধু কত টাকা ব্যয় করা হচ্ছে তার উপর নয়, বরং সেই অর্থ কতটা দক্ষতার সঙ্গে ব্যবহৃত হচ্ছে তার উপর। অভ্যন্তরীণ ঋণ নির্ভরতার কারণে আরেকটি বড় ঝুঁকি দেখা দিতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, সরকার ও বেসরকারি খাত একই ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভর করলে শিল্প উদ্যোক্তাদের জন্য ঋণ পাওয়া কঠিন হয়ে যায়। অর্থনীতিতে এটিকে ক্রাউডিং আউট প্রভাব বলা হয়। সরকারের বিপুল ঋণ গ্রহণের ফলে নতুন শিল্প বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির গতি বাধাগ্রস্ত হওয়ারও আশঙ্কা রয়েছে। যদিও শেয়ার বাজার ভিত্তিক অর্থায়ন জোরদার করা গেলে এই চাপ কিছুটা কমানো সম্ভব হতে পারে। অন্যদিকে বৈদেশিক ঋণের ক্ষেত্রেও নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামী অর্থ বছরে সরকার মোট 1,47,000 কোটি টাকার বৈদেশিক ঋণ গ্রহণের পরিকল্পনা করেছে, কিন্তু এর মধ্যে প্রায় 36,000 কোটি টাকা ব্যয় হবে পুরনো ঋণের আসল ও সুদ পরিশোধে। অর্থাৎ নতুন ঋণের একটি বড় অংশ উন্নয়ন ব্যয়ে ব্যবহার না হয়ে পুরনো দায় পরিশোধেই চলে যাবে। কয়েক বছর আগেও বৈদেশিক ঋণ পরিশোধের চাপ তুলনামূলক কম ছিল, কিন্তু বড় বড় অবকাঠামো প্রকল্পের ঋণ পরিশোধের সময় শুরু হওয়ায় এখন সেই চাপ দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের বাজেট ঘাটতি এখনো জিডিপির 5% নিচে থাকায় তা সরাসরি ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছায়নি। তবে উদ্বেগের বিষয় হলো, ঘাটতি পূরণে সরকারের ঋণ নির্ভরতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে আগামী অর্থ বছরের বাজেট শুধু একটি ব্যয় পরিকল্পনা নয়, বরং এটি সরকারের অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আহরণের দক্ষতা এবং ঋণ ব্যবস্থাপনার উপর একটি বড় পরীক্ষা।
এই পরীক্ষায় সফল হতে পারলে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে, আর ব্যর্থ হলে ঋণের বাড়তি চাপ ভবিষ্যতে অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।